হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। কিন্তু সেই সবের ঊর্ধ্বেও কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা কখনোই অস্বীকার করতে পারি না। অস্বীকার করতে পারি না তিনি ভারতের অন্যতম একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন। অস্বীকার করতে পারি না তার বুদ্ধিমত্তাকে। অস্বীকার করতে পারি না ডুবে যাওয়া ভারতের অর্থনীতিকে তিনি বাঁচিয়েছিলেন। অস্বীকার করতে পারি না তিনি কথা হয়তো কম বলতেন কিন্তু কাজটা বেশি করতেন। তাই সিআরপি একাডেমির পক্ষ থেকে স্যার মনমোহন সিং এর আত্মার শান্তি কামনা করি আমরা সকলে। ওম শান্তি। তো যাই হোক, আমরা প্রত্যেক দিন আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে জিকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জিকে প্র্যাকটিস সেট করছি। এবং আজকে আমরা 31 নম্বর প্র্যাকটিস সেট দেখব। প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রাখার চেষ্টা করছি যাতে তোমরা আরও আনুষঙ্গিক তথ্য জানতে পারো এবং সেখান থেকেও প্রশ্ন উত্তর কমন পেতে পারো। তো ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করবে। এছাড়া আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত স্যাম বেনেগাল কে ছিলেন? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো স্যাম বেনেগাল সঠিক উত্তর হবে অপশন সি, চলচ্চিত্র নির্মাতা ছিলেন। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন অজয় কুমার ভাল্লা? এটাকে ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে আপকামিং পরীক্ষার জন্য। এবং তোমরা দেখেছো অনেকগুলো পরীক্ষার ফর্ম সম্প্রতি বেরিয়েছে, কেননা ভোট রয়েছে। ডাব্লিউবিসিএস বেরিয়েছে, আইডিওর ফর্ম বেরিয়েছে, মানে সব ইন্ডিকেটিভ নোটিফিকেশন, মিসলেনিয়াস বহু চর্চিত ক্লার্কশিপ পরীক্ষা আবারও বেরিয়েছে। সাথে তোমাদের মোটর ভেহিকেলের ইন্সপেক্টর পদে এমভিআই এর ফর্ম বেরিয়েছে। রেলওয়ের গ্রুপ ডি তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এনটিপিসির পরীক্ষা রয়েছে নেক্সট ইয়ারে। এসএসসির ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস। তো 2025 সাল কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো পরীক্ষার জন্য তোমরা রেডি হয়ে থাকো। 2025 জন্য অনেকগুলো পরীক্ষা হতে চলেছে এবং তার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। তো সঠিক উত্তর হবে অপশন সি, মণিপুর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, মানবতার প্রতি অতুলনীয় সেবার জন্য এশিয়া প্যাসিফিক ভ্যাসকুলার সোসাইটি অর্থাৎ এপিভিএস তারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটি মরণোত্তর পেয়েছেন, এই অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন এ, বিশাখা ত্রিপাঠী। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, দ্য আনইল্ডিং জাজ, দ্য লাইফ অ্যান্ড লেগেসি অফ জাস্টিস অ্যান্ড গ্রোভার শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, গৌরী গ্রোভার এই বইটি লিখেছেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সম্পূর্ণ 12 মাসের অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে 750 অর্থাৎ 750টি প্রশ্ন উত্তর করানো হয়েছে। এবং এই ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। এবং এই ক্লাসের যে পিডিএফটা তোমরা সকলে ডাউনলোড করতে পারবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। এবং আপকামিং সকল চাকরির পরীক্ষার জন্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সটা গুরুত্বপূর্ণ এবং সমস্ত মাসের একটা জায়গাতেই তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশনে রাজামন্দ্রিতে। ঠিক আছে, রাজামন্দ্রি কোথায় অবস্থিত রয়েছে? অন্ধ্রপ্রদেশ। ওকে, এবং অন্ধ্রপ্রদেশ হচ্ছে তামাক উৎপাদনের প্রথম
ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য তামাক উৎপাদনের, যে কারণে অন্ধ্রপ্রদেশেরই রাজামুন্দ্রিতে তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে। দেখো বিভিন্ন গবেষণাগার এবং তাদের অবস্থান আমরা একটু দেখে নেব। ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নতুন দিল্লিতে। কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত রয়েছে উড়িষ্যার কটকে, স্টার মার্ক করবে। কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত রয়েছে সিমলাতে। কেন্দ্রীয় আখ গবেষণাগার অবস্থিত রয়েছে কোয়েম্বাটুরে। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। জাতীয় চিনি গবেষণাগার অবস্থিত রয়েছে কানপুরে। ভারতীয় লাক্ষা গবেষণাগার অবস্থিত রয়েছে কোথায়? রাঁচিতে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, হাইড্রার গমনাঙ্গের নাম কি? বিভিন্ন প্রাণীর গমনাঙ্গের নাম পরীক্ষায় এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো হাইড্রার গমনাঙ্গের নাম সঠিক উত্তর হবে অপশন সি, কোর্সিকা। দেখো বিভিন্ন প্রাণীর নাম দেখব, গমন পদ্ধতি দেখব এবং গমন অঙ্গ দেখে নেব। অ্যামিবা এবং অ্যান্টামিবা এই দুটি প্রাণীর গমন পদ্ধতি অ্যামিবয়েড এবং ক্ষণপদ হচ্ছে গমন অঙ্গ। ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা এবং নকটিউলিকা এই তিনটি প্রাণীর গমন পদ্ধতি ফ্লাজেলীয় গতি এবং গমনাঙ্গ ফ্লাজেলা। তারপর দেখো প্যারামেসিয়াম, ভটিসেলা এবং পালিনা এই তিনটি প্রাণীর গমন পদ্ধতি সিলিয়ারি গমন পদ্ধতি এবং গমন অঙ্গ সিলিয়া। তারপর দেখো হাইড্রার হচ্ছে গমন পদ্ধতি লুপিং এবং সামারসল্টিং দুটো নামেই বলা হয়ে থাকে এবং গমন অঙ্গ কি? কর্সিকা। শামুক এবং ঝিনুকের গমন পদ্ধতি হচ্ছে স্লিপিং এবং গমন অঙ্গ মাংসলপদ। তারা মাছের যে গমন পদ্ধতি সেটা হলো লুপিং এবং গমন অঙ্গ হলো টিউব ফিট। খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা তথ্য এখান থেকে দেখলাম। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, গোদ রোগটার জন্য দায়ী নিচের কোন জীবাণু? গোদ রোগের জন্য দায়ী নিচের কোন জীবাণু? 4টি অপশন, ফাইলেরিয়া, প্লাজমোডিয়াম, অ্যামিবা নাকি সালমোনেলা। তো সঠিক উত্তর হবে অপশন এ, ফাইলেরিয়া। নেক্সট দেখো বিভিন্ন রোগ দেখবো এবং সেই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নামগুলো আমরা একটু দেখে নেব। দেখো মেনিনজাইটিস রোগ হয়ে থাকে নেসেরিয়া মেনিনজাইটিস ব্যাকটেরিয়া থেকে। নিউমোনিয়া রোগটা হয়ে থাকে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া নামক একটি ব্যাকটেরিয়া থেকে। কুষ্ঠ রোগ হয়ে থাকে দেখো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক একটি ব্যাকটেরিয়া থেকে। প্লেগ রোগ হয়ে থাকে ইরসেনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া থেকে। আমাশয় রোগ হয়ে থাকে দেখো ব্যাসিলা ডিসেন্ট্রি নামক ব্যাকটেরিয়া থেকে। তারপর দেখো কলেরা রোগটি হয়ে থাকে ভিব্রিও কলেরা নামক একটি ব্যাকটেরিয়া থেকে। এবং যক্ষা রোগ বা টিউবারকুলোসিস যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া থেকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম বিভিন্ন রোগ এবং সেই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া সম্পর্কে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, রক্তের লোহিত রক্তকণিকা তৈরি হয় নিচের কোন স্থানে? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, লোহিত অস্থি মজ্জাতে রক্তের লোহিত রক্তকণিকা তৈরি হয়ে থাকে। দেখো আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেলের ভূমিকা হলো ফুসফুস যে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে এবং অপসারণ করে তার বিনিময়ে শরীরের কলাতে অক্সিজেন বহন করা, অর্থাৎ মূলত অক্সিজেনকে বহন করে থাকে রেড ব্লাড সেল। তারপর দেখো হেমোসাইটোব্লাস্ট থেকে একটি লোহিত রক্তকণিকা তৈরি হতে প্রায় 2 দিন সময় লাগে এবং শরীর প্রতি সেকেন্ডে প্রায় 20 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি করে থাকে আমাদের শরীরের মধ্যে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকলাম আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে যে লোহিত রক্তকণিকার কতদিন পর্যন্ত বাঁচে, সেটা হচ্ছে 120 দিন। ঠিক আছে, লোহিত রক্তকণিকার মেয়াদ, আরবিসির মেয়াদ এটা হচ্ছে 120 দিন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, আধুনিক রসায়নের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়ে থাকে? প্রশ্নটা ভালো করে দেখো কি বলেছে, আধুনিক। শুধু রসায়নিক জনক কিন্তু নিচে দেওয়া রয়েছে, দেখো শুধু যদি রসায়নিক বিজ্ঞানের জনক বলা হয় তখন হয়ে যাবে জাবির ইবনে হাইয়ান। তিনি হচ্ছে শুধু রসায়ন বিজ্ঞানের জনক।
আর যদি বলে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কাকে বলা হয়, তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যান্টোইন ল্যাভোইসিয়ার। দেখো বিভিন্ন বিষয় এবং সেই বিষয়ের জনক কাদের আমরা মেনে থাকি একটু দেখে নেব। অঙ্কের জনক আর্কিমিডিস, পাটিগণিতের জনক ব্রহ্মগুপ্ত, বীজগণিতের জনক আল খাওয়াজমে, জ্যামিতির জনক ইউক্লিড, পরিমিতির জনক লিওনার্ড ডিক্স, ত্রিকোণমিতির জনক হিপ্পারকক্স, ইতিহাসের জনক হেরোডোটাস এবং ভূগোলের জনক ইরাটোস্থেনিস। তো এইটা কিন্তু খুব ভালোভাবে দেখবে, পরীক্ষাতে মাঝে মাঝেই এসে থাকে বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্নেল। দেখো বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র এবং তাদের আবিষ্কর্তার নাম দেখে নেব। মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন, শক্তির নিত্যতা সূত্র আবিষ্কার করেন জুল প্রেস বার, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন স্নেল, কাস্কেট তত্ত্ব দেন ডাব্লিউ হেইটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা, তাপীয় আয়ন তত্ত্বের যে সূত্র সেটি দেন মেঘনাথ সাহা, পদার্থের স্থিতিস্থাপকতার সূত্রও দেন হুক। তারপর দেখো তাপগতিবিদ্যার সূত্র আবিষ্কার করেন ক্লাসিয়াম এবং তড়িৎ চুম্বকত্বের সূত্র আমাদের প্রদান করেন মাইকেল ফ্যারাডে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, প্রতি 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ নিচের কত? তো সঠিক উত্তর হবে অপশন সি, 80 থেকে 120 মিলিগ্রাম শর্করার হচ্ছে স্বাভাবিক পরিমাণ 100 ml রক্তে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? একদম ভিভিআই করো, এটা বিভিন্ন পরীক্ষাতে বহুবার এসেছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম। তো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা হবে ভিটামিন সি এর রাসায়নিক নাম। দেখো বিভিন্ন ভিটামিন সমূহ এবং তাদের যে সমস্ত রাসায়নিক নাম রয়েছে একটু তথ্য দেখে নিই। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম থিয়ামিন, ভিটামিন বি 2 তার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, ভিটামিন বি 3 রাসায়নিক নাম নিয়াসিন, ভিটামিন বি 5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি 6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। এছাড়া দেখো ভিটামিন বি 7 বা ভিটামিন এইচ, এটা রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন, ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ওকে, গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের ঘোষণাপত্র? বিভিন্ন দেশের কিছু ঘোষণাপত্র হয় এবং সেই ঘোষণাপত্র বিভিন্ন নামে পরিচিত রয়েছে। তো ভারতের ঘোষণাপত্র কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, হোয়াইট পেপার। 14 নম্বর প্রশ্ন, রক্তকরবী নিচের কোন সাহিত্যিকের লেখা? সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবী। দেখো বিভিন্ন উপন্যাসের নাম দেখবো এবং রচয়িতার নাম আমরা দেখে নেব। দেখো গোরা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মৃত্যু ক্ষুধা লিখেছেন নজরুল ইসলাম, পথের দাবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরণ্যক উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গণদেবতা উপন্যাসটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হাজার চুরাশির মা উপন্যাসটি লিখেছেন মহেশ্বতা দেবী, প্রথম পরিত্রিশ্রুতি এই উপন্যাসটি রচনা করেছেন আশাপূর্ণা দেবী, অরণ্যের দিনরাত্রি রচনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটির নাম কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটির নাম হয়ে যাবে অপশন এ, লোথাল। আচ্ছা, লোথাল হলো একটি বন্দর শহর। আর কি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়? সিন্ধু সভ্যতার
প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায় কোথায়? এই লোথাল থেকে। ওকে, আর কি এখান থেকে লোথাল থেকে জানা যায়? লোথালের একটি নাম ছিল, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। ওকে, সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত লোথাল। যেহেতু এটা বন্দর শহর, তো সেই জন্য এখানে টেরাকোটার তৈরি নৌকা পাওয়া গেছে, পাওয়া যায়। ওকে, তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা লোথাল সম্পর্কে দেখে নিলাম। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা বা টোট স্কিন রোগ হয়ে থাকে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন এর অভাবে ফিনোডার্মা বা টোট স্কিন রোগটি হয়ে থাকে। দেখো বিভিন্ন ভিটামিন ও খনিজ এবং তাদের অভাবজনিত রোগ দেখে নেব। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ফিনোডার্মা হয়ে থাকে এবং ক্যারাটোম্যালেসিয়া, এই 3 ধরনের রোগ আমরা দেখতে পেয়ে থাকি মানব শরীরে। ভিটামিন বি 1 এর অভাবে হয়ে থাকে বেরিবেরি। ভিটামিন বি 2 এর অভাবে হয়ে থাকে স্টোমাটোস্টাইটিস এবং গ্লসাইটিস। ভিটামিন বি 3 এর অভাবে যে রোগ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পেলেগ্রা। ভিটামিন বি 6 এর অভাবে দেখতে পাওয়া যায় নিউরোপ্যাথি। ভিটামিন বি 7 এর অভাবে দেখতে পাওয়া যায় দেখো ডার্মাটাইটিস এবং অ্যান্ডিরিস নামক রোগ। নেক্সট দেখো ভিটামিন বি 12 অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন সি এর অভাবে রোগ দেখতে পাওয়া যায় স্কারভি। ভিটামিন ডি এর অভাবে রোগ দেখতে পাওয়া যায় রিকেট এবং ওস্টিওম্যালেসিয়া। ভিটামিন ই এর অভাবে রোগ যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধ্যাত্ব, এবং ভিটামিন কে এর অভাবে দেখা যায় রক্ত ক্ষরণ। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে কোনো বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়? বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কোন পদ্ধতিতে তাপ পৌঁছায়? সঠিক উত্তর হবে অপশন সি, বিকিরণ পদ্ধতিতে। 18 নম্বর প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়, এবং এই দিন কি মেজর ধ্যানচাঁদের জন্মদিন। এবং মেজর ধ্যানচাঁদকে কি বলা হতো? হকির জাদুকর। 19 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের মরীচিকা নিম্নোক্ত কোনটির প্রাকৃতিক দৃষ্টান্ত? তো সঠিক উত্তর হবে অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরু অঞ্চলে মরীচিকা সৃষ্টি হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন দেখো, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে রোভার্স কাপ। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রফি এবং কাপ এবং কোন খেলার সাথে সম্পর্কিত একটু দেখে নেব। আগা খান কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। অমৃত দিওয়ান কাপ যুক্ত রয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে। অ্যাসেজ কাপ সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে। আজলান শাহ কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। বান্দার কাপ ট্রফি সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে। বেটন কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। ডেভিস কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিসের সাথে। এবং হপম্যান কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিসের সাথে। তো এই এক্সট্রা নোটসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে। আমি বারবার করে বলছি যে শুধুমাত্র প্রশ্ন নয়, সেই প্রশ্নের সাথে সম্পর্কিত আর কি কি প্রশ্ন আসতে পারে বা আর কি কি তথ্য রয়েছে সেগুলো যদি দেখো, তাহলে কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম কমন পাওয়ার চান্স থাকে। 21 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী, চাঁদ এবং সূর্যের মধ্যবিন্দু যখন একটি সরল রেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে কি বলা হয়? অর্থাৎ পৃথিবী, চাঁদ, সূর্য একই সরল রেখায় যখন চলে আসে তখন সেই স্পেশাল যে পরিস্থিতি
বা অবস্থান, সেই অবস্থানটাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, সিজিগি বলা হয়। 22 নম্বর প্রশ্ন দেখো, কবে নাগরিকদের ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? নিচের কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং বাছাই করা প্রশ্ন নিয়ে আসছি যাতে করে পরীক্ষাতে তোমরা ম্যাক্সিমামটাই কমন পাও। তো সঠিক উত্তর হবে অপশানে 1989 সালে। এটা হয়েছিল কত সংবিধান সংশোধনীর মাধ্যমে? সেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনী। অ্যাকচুয়ালি হয়েছিল 1988, কিন্তু কার্যকরী হয় 1989 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে সেগুলো একটু দেখে নেবো। দেখো 36তম সংবিধান সংশোধনী 1975 সালে হয় এটি। এখানে কি করা হয়? সিকিমকে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। তারপর দেখো 42তম সংবিধান সংশোধনী 1976, খুবই খুবই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী। কি কি করা হয় দেখো এখানে? মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতির প্রাধান্য বেশি দেওয়া হয়, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস থেকে ডিপিএসপি কে বেশি গুরুত্ব দেওয়া হয়। 10টি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এই 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়। এছাড়া সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, অখণ্ডতা এবং একতা, ইন্টিগ্রিটি এবং ইউনিটি, এই তিনটে যে শব্দ, নতুন শব্দ সংযোজন করা হয়ে থাকে সংবিধানে এবং অনেক কিছু পরিবর্তন করা হয় এই সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেই কারণে এই সংবিধান সংশোধনীকে ভারতের সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে, অর্থাৎ মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে এই সংবিধান সংশোধনীকে। এছাড়া দেখো 44তম সংবিধান সংশোধনী 1978 সাল। সম্পত্তির অধিকার আমাদের আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এই সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের পরিবর্তে আইনগত অধিকারে পরিণত করা হয়। 352তম অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করার সময় সশস্ত্র সেনা নিয়োগ করা যাবে, এটাও অন্তর্ভুক্ত করা হয়। তারপর দেখো 52তম সংবিধান সংশোধনী 1985, 10ম তফসিলটি সংযুক্ত করা হয় যা অবৈধ চোরাচালান বিরোধী ছিল। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, অবাক জলপান কে লিখেছেন? নিচের কোন সাহিত্যিক? তো সঠিক উত্তর হবে অপশন সি, সুকুমার রায় লিখেছেন অবাক জলপান। নেক্সট 24 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় নিচের কোন সালে এবং কোথায়? সঠিক উত্তর হবে অপশানে এথেন্স, 1896 সালে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয়। তো অলিম্পিক গেমস সম্পর্কে ডিটেলস দেখবো। দেখো প্রাচীন অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন গ্রিসে দেবতা জিউসের আবাসস্থল অলিম্পিয়ায় ধর্মীয় রীতি রেওয়াজের সাথে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো। প্রাচীন উপকথা অনুযায়ী গ্রিক দেবতা জিউসের পুত্র হারকুইলিস এই অলিম্পিক নামকরণ করেন। পিয়ের দা কুবেরতা 23 জুন 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 1896 সালে এথেন্সের প্যানাথেনেইক স্টেডিয়ামে। তো এই তথ্যগুলো কিন্তু কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কবে হয় সেটা হচ্ছে 786 খ্রিস্টপূর্বাব্দে। কে করে অলিম্পিক কমিটি? সেটা হচ্ছে 1894 সালে পিয়ার দে কুবার্তা, ঠিক আছে। এবং প্রথম কবে খেলা হয়? 1896 সালে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো অলিম্পিক গেমসের মোটো বা উদ্দেশ্য হলো দেখো সিটিয়াস, অ্যালটিয়াস এবং ফর্টিয়াস, এটা হচ্ছে ল্যাটিনে বলা হয়েছে, যার আক্ষরিক অর্থ কি? সিটিয়াস মানে হচ্ছে ফাস্টার, অ্যালটিয়াস মানে হচ্ছে হাইয়ার এবং ফর্টিয়াস মানে হচ্ছে স্ট্রঙ্গার। অলিম্পিক গেমসের পতাকাতে 6টি বর্ণ দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে সাদা এবং সাদার উপরে 5টি রঙের নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল, এই 5টা রিং দেখতে পাওয়া যায় এবং এই 5টি রিং 5টি মহাদেশকে রিপ্রেজেন্ট করে। দেখো নীল রং রিপ্রেজেন্ট করে ইউরোপকে, হলুদ রং রিপ্রেজেন্ট করে এশিয়াকে, কালো রং রিপ্রেজেন্ট করে আফ্রিকাকে, সবুজ রং রিপ্রেজেন্ট করে আমেরিকাকে এবং লাল রং রিপ্রেজেন্ট করে ওসিয়ানিয়াকে। এবং অলিম্পিকের যে শিখা,
সেই শিখাটা ধারাবাহিকতা বা কন্টিনিউইটির প্রতীক। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারাগুলিতে ধর্মাচরণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে? তো সঠিক উত্তর হবে অপশন বি। 25 থেকে 28 নম্বর ধারাতে ধর্মাচরণের স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে। দেখো বর্তমানে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা 6টি এবং সেই 6টি মৌলিক অধিকার কি কি একটু দেখে নিই। দেখো সাম্যের অধিকার ধারা 14 থেকে 18 নম্বর পর্যন্ত। তারপর দেখো স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা পর্যন্ত। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারা পর্যন্ত। তারপর দেখো ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা পর্যন্ত। সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নম্বর ধারা পর্যন্ত এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারা। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ করা হয়? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, জাতীয়করণ করা হয় নিচের কোন সালে? তো সঠিক উত্তর হবে অপশন সি 1949 সালে। এবং দেখো আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে। কোথায়? কলকাতাতে। এবং রাজ্যপাল কে রয়েছেন বর্তমানে? শক্তিকান্ত দাস। এটা হচ্ছে বর্তমান রাজ্যপাল, বর্তমান গভর্নর। 27 দেখো, 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1920 সালে। এবং প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, লালা লাজপত রায়। ডিটেলস দেখবো। দেখো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালের 31 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো ওই বছরের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি লালা লাজপত রায় হয় এবং AITUC এর প্রথম যে সভাপতি এবং দেওয়ান চমন লাল প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অর্থাৎ প্রথম সভাপতি হন কে? লালা লাজপত রায় এবং প্রথম সাধারণ সম্পাদক হন কে? দেওয়ান চমন লাল। তারপর দেখো AITUC এর তৃতীয় এবং চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেন ব্রিটিশ কংগ্রেস এবং স্বরাজবাদী নেতা CR দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস তৃতীয় এবং চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেন। 28 নম্বর প্রশ্ন, মহেশ দাস কোন নামে ইতিহাসে প্রসিদ্ধ হন? চারটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, বীরবল। আমরা যাকে বীরবল নামে জেনে থাকি বা পরিচিত সব থেকে বেশি বীরবল নামেই, তার আসল নাম কিন্তু মহেশ দাস। দেখো কিছু ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং তাদের আসল নাম আমরা দেখে নেব। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। নূরজাহান, যিনি হচ্ছে জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন, তার আসল নাম মেহেরুন্নেসা। শাহজাহান নামে যাকে আমরা বেশি জেনে থাকি, তার অ্যাকচুয়াল নাম কিন্তু খুররাম। সিকিন্দার লোদি যাকে আমরা জেনে থাকি, তার অ্যাকচুয়াল নাম বা আসল নাম নিজাম খাঁ। তাঁতিয়া তোপি নামে যাকে আমরা জেনে থাকি, তার আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে। গিয়াসুদ্দিন বলবন, তার আসল নাম উলুগ খাঁ এবং গিয়াসুদ্দিন তুগলক, তার আসল নাম গাজী মালিক। 29 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অপশানে লর্ড ক্যানিং। দেখো ডিটেলসে দেখবো। বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ। বাংলার শেষ গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। অর্থাৎ এই গভর্নর নামটাকে এবার পরিবর্তন করা হচ্ছে, করে কি হচ্ছে গভর্নর জেনারেল। তো ওয়ারেন হেস্টিং এর সময় গভর্নর কথাটা তুলে দেওয়া হচ্ছে এবং আবার নতুন নাম গভর্নর জেনারেল আনা হচ্ছে। তো ওয়ারেন হেস্টিং বাংলার শেষ গভর্নর, আবার বাংলার প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিং। অর্থাৎ যেই শেষ সেই আবার শুরু হবে পরের পদের। আবার দেখো পরবর্তীকালে বাংলার দেখো গভর্নর জেনারেল এই পদ থেকে তুলে দেওয়া হচ্ছে। তো সেই জন্য দেখো বাংলার শেষ গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং। নতুন নামকরণ করা হচ্ছে এই পদটার, সেটা হচ্ছে কি বাংলা তুলে দেওয়া হচ্ছে ভারত। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? লর্ড উইলিয়াম বেন্টিংই হবে। পরবর্তীকালে আবার ভারতের গভর্নর জেনারেল এই নামটাকে তুলে দেওয়া হচ্ছে কি
করা হচ্ছে ভারতের ভাইসরয়। তো দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ঘুরিয়ে নতুন নামকরণ করা হলো ভাইসরয়, তো ভারতের প্রথম ভাইসরয় হয়ে যাবে লর্ড ক্যানিং। সিমিলারলি পরবর্তীকালে আবার দেখো, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন, আবার নতুন নামকরণ করা হচ্ছে, সেটা হয় কি গভর্নর জেনারেল আবার চলে আসছে। দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্ট ব্যাটেন, এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে চক্রবর্তী রাজাগোপালাচারী, এবং এনার পর থেকেই এই গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, এই পদটিকে তুলেই দেওয়া হয়। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 30 নম্বর প্রশ্ন, বিন্দুসার কোন ধর্মের অনুরাগী ছিলেন? বিন্দুসার মৌর্য বংশের দ্বিতীয় রাজা, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার, এবং অশোকের বাবা ছিলেন বিন্দুসার। তো তিনি কোন ধর্মের প্রতি অনুরাগী ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, আজীবক। আজীবক ধর্মের প্রতি অনুরাগ ছিলেন, এবং যে কারণে তিনি আজীবক যে সম্প্রদায়ের যে সন্ন্যাসী ছিলেন তাদের বারবারা গুহা দান করে দিয়েছেন। বিহারের বিখ্যাত বারবারা গুহা আজীবক সম্প্রদায়ের সন্ন্যাসীদের দান করেছিলেন। ঠিক আছে, বিহারের বারবারা গুহা আজীবক সন্ন্যাসীদের দান করেন। 31 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশন সি, 35 ইয়ার্স। 32 নম্বর প্রশ্ন দেখো, শিবাজী প্রথম কোন দুর্গ জয় করেন? সঠিক উত্তর হবে অপশন সি, তোরনা দুর্গ শিবাজী প্রথম জয় করেন। 33 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যুগ্ম তালিকা, যেটাকে ইংরেজিতে আমরা কি বলে থাকি, কনকারেন্ট লিস্ট। সঠিক উত্তর হবে অপশনটি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে। দেখো, সংবিধানের কিছু উৎস আমরা দেখে নেব। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নিয়ে আসা হয়েছে? প্রস্তাবনা, মৌলিক অধিকার এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে আসা হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে কি নিয়ে আসা হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি। অস্ট্রেলিয়া থেকে কি নিয়ে আসা হয়েছে? যুগ্ম তালিকা, প্রস্তাবনা এবং যৌথ অধিবেশন। আচ্ছা, এখানে একটু ভুল রয়েছে, প্রস্তাবনা হবে না, কি হবে? প্রস্তাবনার ভাষা, প্রস্তাবনার ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে জরুরি অবস্থা, এবং কানাডা থেকে নিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এছাড়া দেখো, সোভিয়েত রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ন্যায় বিচার। আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য সংখ্যা, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মকমূলক নীতি, অর্থাৎ ডিপিএসপি। খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। খুবই ইম্পর্টেন্ট তথ্য সংবিধানের উৎস সম্পর্কে। 34 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বোধগয়াতে নির্বাণ লাভ করেন। নির্বাণ অর্থাৎ বোধি লাভ করা। সারনাথ, সারনাথে কি তিনি ধর্ম প্রচার করেন, অর্থাৎ সেটার স্পেশাল নাম কি? ধর্মচক্র প্রবর্তন। তিনি তার প্রথম যে জ্ঞান প্রদান করেছিলেন সারনাথে। লুম্বিনীতে জন্মগ্রহণ কোন বছর? 563 খ্রিস্টপূর্বাব্দে। কুশীনগরে মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ অর্থাৎ মারা যান কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভগবান গৌতম বুদ্ধ সম্পর্কে। 35, গণপরিষদ কবে আমাদের জাতীয় পতাকা গ্রহণ করেন? তো জাতীয় পতাকা গ্রহণ করা হয় অপশনটি 22 জুলাই 1947 সালে, এবং এই জাতীয় পতাকার ডিজাইন কে করেছিলেন?
পিঙ্গালি ভেঙ্কাইয়া, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 36 দেখো, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, মুসি। একটা গুরুত্বপূর্ণ গল্পও ছিল, আমরা স্কুল জীবনে পড়েছিলাম মুসি নদীর তীরে। তো সেই মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত রয়েছে। দেখো বিভিন্ন শহরের নাম দেখবো এবং যে নদীর তীরে অবস্থিত সেই শহর সেগুলো দেখবো। আহমেদাবাদ অবস্থিত রয়েছে সবরমতী নদীর তীরে, শ্রীনগর অবস্থিত রয়েছে ঝিলাম নদীর তীরে, হায়দ্রাবাদ অবস্থিত রয়েছে মুসি নদীর তীরে, মাদুরাই অবস্থিত রয়েছে ভাইগাই নদীর তীরে, জামশেদপুর অবস্থিত রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে, নাসিক অবস্থিত রয়েছে গোদাবরী নদীর তীরে। এছাড়া কটক অবস্থিত রয়েছে মহানদীর তীরে, সম্বলপুর অবস্থিত রয়েছে মহানদীর তীরে, ডিব্রুগড় অবস্থিত রয়েছে ব্রহ্মপুত্র নদীর তীরে। 37, ইস্ট্রোজেন নামক হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ডিম্বাশয় থেকে। 38, অলফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন কাজে সাহায্য করে? স্টার মার্ক করো। তো সঠিক উত্তর হবে অপশন সি, ঘ্রাণ অর্থাৎ গন্ধ নিতে অলফ্যাক্টরি স্নায়ু আমাদের সাহায্য করে থাকে। ডিটেলস দেখবো। দেখো, অলফ্যাক্টরি নার্ভ গন্ধ অনুভূতিতে সহায়তা করে, এটি গন্ধের জন্য তাই প্রধান স্নায়ু। তারপর দেখো আরেকটা নার্ভ রয়েছে, সেটা হচ্ছে অপটিক নার্ভ। নামের সাথে বুঝতে পারছো, অপটিক তো হলো দৃষ্টি শক্তির বাহক। এটি চোখ থেকে মস্তিষ্কে চাক্ষুষ তথ্য প্রেরণ করা, অর্থাৎ আমরা কি দেখছি সেটা হচ্ছে এই অপটিক নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায়। তারপর দেখো ট্রক্লিয়ার নার্ভ, সেটা হচ্ছে কি চোখের নাড়াচড়াতে সাহায্য করে থাকে, অর্থাৎ আমরা চোখকে যে ঘোরাফেরা করছি এটা সাহায্য করে থাকে। তারপর দেখো গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, যেটা হচ্ছে মৌখিক সংবেদন এবং স্বাদ অনুভূতিতে উদ্দীপিত করা, অর্থাৎ আমরা যে স্বাদ গ্রহণ করছি এর জন্য যে নার্ভ দায়ী সেটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। 39, 1876 খ্রিস্টাব্দে ভারত সভা কে গঠন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে ভারত সভা গ্রহণ করেন। 40 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান? তো সর্বোচ্চ সামরিক সম্মান অপশন সি, পরমবীর চক্র। ডিটেলস দেখবো। দেখো পরমবীর চক্র কখন দেওয়া হয়? দেখো পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক অলঙ্করণ, যা যুদ্ধের সময় বীরত্বের বিশিষ্ট কাজ প্রদর্শনের জন্য পুরস্কৃত হয়। তারপর দেখো অশোক চক্র। অশোক চক্র কেন দেওয়া হয়? অশোক চক্র হলো ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সজ্জা বা যুদ্ধক্ষেত্র থেকে দূরে বীরত্ব, সাহসী পদক্ষেপ বা আত্মত্যাগের জন্য দেওয়া হয়। অর্থাৎ যুদ্ধক্ষেত্র গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে এবং শান্তির জন্য, ঠিক আছে, শান্তিকালীন সামরিক সজ্জার জন্য এই অশোক চক্র দেওয়া হয়ে থাকে। তারপর দেখো কীর্তি চক্র। কীর্তি চক্র কাদের দেওয়া হয় বা কিসের জন্য দেওয়া হয়? দেখো কীর্তি চক্র প্রথম স্থাপিত হয়েছিল 1952 সালে দ্বিতীয় শ্রেণীতে, এবং এটি 1967 সালে কীর্তিচক্র হিসেবে পুনরায় ডিজাইন করা হয়েছিল। তো দেখো সূর্যচক্র। সূর্যচক্র 1952 সালে ক্লাস 3-তে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি 1967 সালে সূর্যচক্র হিসাবে পুনরায় ডিজাইন করা হয়েছিল। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র কেমন লেগেছে, সাথে এক্সট্রা নোটস আমি প্রচুর রেখেছি প্রত্যেকটা প্রশ্নের সাথে, যাতে আনুষঙ্গিক তথ্য জানতে পারো, তোমাদের ক্লাসটা ইন্টারেস্টিং লাগে এবং পরীক্ষাতে একদম যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা কমন পেতে পারো। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং ক্লাসটা যারা দেখোনি তারা ক্লাসটাও দেখে নিতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, যেখানে 750টি প্রশ্ন উত্তর রয়েছে। তো সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটি তোমরা এখনই ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো বা আমাদের ইউটিউব থেকে দেখেও নিতে পারো। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।